নমস্কার বন্ধুরা। আজ আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যার স্রষ্টা সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসপাসপুরে এবং তার মৃত্যু হয়েছে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, নিচে নামো বাঁয়ে ঘোরো। আজ থাকলো প্রথম পর্ব। রাজপুরোহিত এবং হুমকি। কর্নেল নীলাদ্রি সরকার নিবিষ্ট মনে একটা বই পড়ছিলেন। হঠাৎ বইটা বুঝিয়ে টেবিলে রেখে বললেন, সভ্যতার সঙ্গে বর্বরতার সম্পর্ক যেন অচ্ছেদ্য। বর্বরতা ছাড়া সভ্যতা হয়তো টেকে না। একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। দেখলাম তার চুরুট থেকে আর সেই নীল ধোঁয়ার আঁকাবাঁকা রেখাটা নেই। তার মানে চুরুটটা কখন নিভে গেছে। তার সাদা দাড়িতে একটুকরো ছাই এখন আটকে আছে। ইজি চেয়ারে হেলান দিয়ে তিনি অভ্যাস মতো চোখ বুজে টাকে হাত বুলোচ্ছেন। বললাম, বর্বরতা কি সত্যি সভ্যতার মধ্যে আবিষ্কার করলেন, নাকি ওই বইয়ে কথাটা ছাপানো আছে? কর্নেল একটু হেসে বললেন, না জয়ন্ত, বইটা পড়তে পড়তে কথাটা আমার মাথায় এলো। কি বই ওটা? কর্নেল আমার প্রশ্নের উত্তর না দিয়ে দেওয়াল ঘড়ির দিকে একবার তাকিয়ে নিলেন। তারপর হাঁক দিলেন, ষষ্ঠী। তার প্রিয় পরিচারক ষষ্ঠীচরণ ভেতর থেকে সাড়া দিল, যাচ্ছি বাবা মশাই। 4:05 বেজে গেছে। কর্নেল দাড়ি থেকে ছাই ঝাড়তে ঝাড়তে বিরক্ত মুখে বললেন, ষষ্ঠীর এই একটা অদ্ভুত স্বভাব। মিসেস অ্যারাথুনের বেড়ালটাকে দেখতে পেলেই ওর মাথা খারাপ হয়ে যায়। জানালার পাশে লাঠি হাতে ওত পেতে থাকে। নির্বোধ আর কাকে বলে? ও বুঝতেই পারে না অত মোটাসোটা একটা বেড়াল জানালার গ্রিল গলিয়ে ঘরে ঢুকবে কি করে। কথা শেষ হওয়ার আগেই ষষ্ঠীচরণ ট্রেতে কফি আর স্ন্যাক্স নিয়ে এই ড্রয়িং রুমে ঢুকেছিল। সে টেবিলে ট্রে রেখে গোমরা মুখে বলল, আমি কি বেড়াল দেখছিলাম? অবেলায় খুব মেঘ করেছি, বৃষ্টি হলেই কেলেঙ্কারি, রাস্তা একেবারে নদী হয়ে যাবে। কথাটা বলে সে তেমনি গোমরা মুখে চলে গেল। বললাম, আপনি একটু আগে সভ্যতা আর বর্বরতার কথা বলছিলেন। সভ্যতার প্রতীক এই কলকাতার রাস্তায় এক পশলা বৃষ্টিতে সত্যিই নদী হয়ে যায়। বোঝা যাচ্ছে ষষ্ঠীও সভ্যতার মধ্যে বর্বরতাকে আবিষ্কার করেছে, কারণ বৃষ্টির কলকাতাকে আর সভ্য বলেই মনে হয় না। কর্নেল আমার কথায় কান না দিয়ে কফিতে মন দিলেন। তার কয়েক মিনিট পরে মুহুর্মুহ মেঘের গর্জন এবং তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। শরৎকালের বৃষ্টি অবশ্যই এভাবেই এসে পড়ে। 3 তলায় কর্নেলের অ্যাপার্টমেন্টের ভেতরটা আবছা আঁধারে ভরে গিয়েছিল। ষষ্ঠী চুপচাপ এসে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিয়ে গেল। কফিতে শেষ চুমুক দিয়ে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। তারপর বললেন, বর্বরতা তোমাকে সম্ভবত আজ রাতের মতো আটকে দিল। না পারবে তোমার পত্রিকা অফিসে যেতে, না পারবে সল্ট লেকে বাড়ি ফিরতে। তবে হ্যাঁ, ডিনারে তুমি সভ্যতার স্বাদ পাবে। ষষ্ঠী তোমাকে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়াবে। আটকে উঠে বললাম, সর্বনাশ, অফিসে না ফিরলেই নয়, রিপন স্ট্রিটে পুলিশ রোডের খবরটা খুব জরুরি। আমারই ভুল, কেন যে হঠাৎ আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তুমিই বলেছিলে রেড করে পুলিশ কোনো চোরাই মাল পায়নি। তা পায়নি, তবে এটাও তো একটা খবর। কর্নেল ভুরু কুঁচকে তাকালেন। পুলিশের নিছক রেড করাও কি একটা খবর জয়ন্ত? আজকাল দেখছি খবরের কাগজের যা মতিগতি। ষষ্ঠীর হাতে মিসেস অ্যারাথুনের বেড়ালটা দৈবাত আক্রান্ত হলেও সেটা একটা খবর হয়ে উঠবে। তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার সুনাম এভাবে নষ্ট করা উচিত নয়।
এই সময় ডোরবেল বাজলো। একটু পরে ষষ্ঠী এসে বলল, এক পুরুত ঠাকুর এসেছেন বাবা মশাই। কর্নেল তার দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুই কি করে জানলি পুরুত ঠাকুর এসেছেন? ষষ্ঠীচরণ হাসলো, চেহারা দেখেই মানুষ চেনা যায়, পুরুত ঠাকুর কি আমি কখনো দেখিনি? খুব হয়েছে, নিয়ে আয়। এরপর যিনি কর্নেলের এই জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে ঢুকলেন, তাকে দেখা মাত্র বুঝলাম ষষ্ঠী চিনতে ভুল করেনি। আগন্তুক বয়সে প্রৌঢ়, তার গায়ে সাদা উত্তরীয় জড়ানো, পরনে খাটো ধুতি, কপালে লাল তিলক এবং খুঁটিয়ে ছাঁটা চুলের কেন্দ্রে গিঁট দিয়ে বাঁধা শিখাও আছে। বইতে তো আছেই। নমস্কার করে কাঁচুমাচু মুখে তিনি বললেন, নমস্কার, আমি কর্নেল সাহেবের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। বলুন। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে নিয়ে বিনীতভাবে বললেন, কথাটা প্রাইভেট। কর্নেল একটু হেসে বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবা পত্রিকার সাংবাদিক। আমাকে কেউ যা কিছু গোপন কথা বলুন, জয়ন্ত তা অজানা থাকবে না। ভদ্রলোক আমাকে নমস্কার করে বললেন, আমার সৌভাগ্য, সত্যসেবা পত্রিকায় আপনার লেখার মাধ্যমেই কর্নেল সাহেবের পরিচয় পেয়েছি। আপনাদের কাগজের অফিস থেকে কর্নেল সাহেবের ঠিকানা জোগাড় করে সোজা এখানে চলে এলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। কর্নেল বললেন, আপনি গাড়িতে এসেছেন দেখছি। আগে হ্যাঁ। পুরুত মশাইয়ের মুখে বিস্ময় ফুটে উঠল। কাগজে যা পড়েছি ঠিক তাই। আপনি সত্যি? না, অন্তর্যামী নই। আপনি একটুও ভেজেননি। এই বাড়ির নিচে পোর্টিকো আছে। যাই হোক, যা বলার শিগগির বলুন, কারণ রাস্তায় জল জমে গেলে আপনার গাড়ি ফেসে যাবে। পুরুত মশাই ব্যস্ত হয়ে উঠলেন, চাপা গলায় বললেন, আপনি মোহনপুরের রাজবংশের কথা শুনে থাকবেন। দমদম এরিয়ায় ওদের একটা প্যালেস আছে, নামেই এখন মোহনপুর প্যালেস। জরাজীর্ণ খাঁ খাঁ অবস্থা। ওই বাড়িতে ওদের আরাধ্য দেবতা শ্রী বিষ্ণুর মন্দির আছে। সেই মন্দিরের সেবায়িত আমি। আমার নাম নরহরি ভট্টাচার্য। বেশ, কি ঘটেছে বলুন। ভট্টাচার্য মশাই আরো চাপা গলায় বললেন, কথাটা কুমার বাহাদুরকে বলতে সাহস পাইনি। উনি বৃদ্ধ মানুষ, তার উপর গত মাসে বাথরুমে পড়ে গিয়ে পক্ষাঘাত রোগে শয্যাশায়ী। ওর বৌমা ছন্দা আমাকে বাবার মতো ভক্তি শ্রদ্ধা করে, তাই তাকেই শুধু জানিয়েছি। কুমার বাহাদুরকে জানাতে নিষেধ করেছি। তো ছন্দা আমাকে পুলিশের কাছে যেতে বলেছিল, কিন্তু ভেবে দেখলাম। সংক্ষেপে বলুন, বৃষ্টি বেড়ে যাচ্ছে। মন্দিরের লোহার দরজা ব্রিটিশ আমলে সাহেব কোম্পানির তৈরি। ওতে একটা অদ্ভুত তালা আছে। সেই তালা কিভাবে খুলতে হয় তা জানেন শুধু কুমার বাহাদুর আর আমি। তো সম্প্রতি কিছুদিন থেকে লক্ষ্য করছি শ্রী বিষ্ণুর বুকের কাছে একটা রেখা ফুটে উঠেছে। কিন্তু তার চেয়ে আশ্চর্য ব্যাপার, নিরেট সোনার মূর্তির রং কেমন যেন বদলে যাচ্ছে। এত বছর ধরে আমি শ্রী বিষ্ণুর সেবা করছি, কিন্তু এমন তো কখনো দেখিনি। তাই মনে একটা খটকা লেগেছে। আপনার খটকা কি এই যে আসল মূর্তিটা কেউ হাতিয়ে নিয়ে অবিকল একই চেহারার একটা নকল মূর্তি বসিয়ে রেখেছে? আগে হ্যাঁ, ঠিক ধরেছেন। কুমার বাহাদুর জানতে পারলে সর্বনাশ হবে। আপনি যদি দয়া করে আসল মূর্তিটা উদ্ধার করে দেন, প্রাণে বেঁচে যাব। কুমার বাহাদুরের ছেলে মানে ছন্দা দেবীর স্বামী কি করেন? মৃগেন্দ্র গত বছর ক্যান্সারে মারা গেছে। সে একটা কোম্পানিতে বড় পোস্টে চাকরি করত। তার মৃত্যুর পর ছন্দা শ্বশুর মশাইয়ের কাছেই আছে। একমাত্র সন্তান ছিল মৃগেন্দ্র। যে গাড়িতে এসেছেন সেটা কার? মৃগেন্দ্রর গাড়ি। গাড়িটা ছন্দা স্বামীর স্মৃতি বলে বেঁচে দেয়নি, নিজেই ড্রাইভিং শিখেছে। এবং আপনিও ড্রাইভিং শিখেছেন?
নরহরি ভট্টাচার্য আড়ষ্টভাবে একটু হেসে বললেন, আগে এ বয়সে ড্রাইভিং শেখা শক্ত, তবে বাধ্য হয়েই শিখতে হয়েছে। ছন্দা তো সবসময় শ্বশুর মশাইয়ের সেবা যত্ন নিয়ে ব্যস্ত, মাইনে দিয়ে ড্রাইভার পোষারও ক্ষমতা নেই। তাই ছন্দা আমাকে তাগিদ দিয়েছিল। কিন্তু আপনি দেখছি সত্যি। না, আপনার হাতে গাড়ির চাবি দেখতে পাচ্ছি। যাই হোক, আর দেরি করবেন না, রাস্তায় জল জমে যাচ্ছে। ভট্টাচার্য মশাই উঠে দাঁড়ালেন, আবার নমস্কার করে বললেন, নমস্কার। ব্যাপারটা খুব গোলমেলে। লোহার কপার না ভাঙলে মন্দিরে চোর ঢোকা অসম্ভব। দয়া করে যদি একবার পায়ের ধুলো দেন ভালো হয়। এই নিন, মোহনপুর প্যালেসের ঠিকানা আমি লিখে এনেছি। ভাঁজ করা একটা কাগজ দিয়ে রাজবাড়ির পুরোহিত দ্রুত প্রস্থান করলেন। দেখলাম কর্নেল টেবিলের ডয়ার থেকে আতস কাঁচ বের করে ঠিকানাটা খুঁটিয়ে দেখছেন। একটা ঠিকানা পড়ার জন্য আতস কাঁচ কেন দরকার হলো বুঝতে পারলাম না। উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে নিচের রাস্তার অবস্থা দেখে এলাম। বৃষ্টি সমানে ঝরছে, তবে এখনো রাস্তায় বেশি জল জমেনি। এখনই বেরিয়ে পড়তে পারলে অফিসে না ফিরে বরং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে সল্টলেকে ফিরতে পারতাম। কর্নেল আতস কাঁচ এবং ঠিকানাটা ড্রয়ারে রেখে বললেন, তুমি কি চিন্তা করছো তা বুঝতে পারছি জয়ন্ত, কিন্তু তুমি ইলিয়ট রোড থেকে যদি বা বেরোতে পারো, মল্লিক বাজারের সামনে জ্যামে আটকে যাবে। কারণ আমি দেখেছি এই সময়টাতে ওখানে প্রতিদিন ট্রাফিক জ্যাম হয়। এদিকে বৃষ্টি পড়লেই সব গাড়ি যেন বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এখন তুমি যদি শর্টকাটে যেতে চাও, তোমাকে ইএম বাইপাসে পৌঁছতে দরগা রোড ধরতে হবে। সেখানে ততক্ষণে এক হাঁটু জলে তোমার পেট্রোল কার ফেসে যাবে। কাজেই চুপটি করে বসো। অগত্যা চুপটি করেই বসে রইলাম। কর্নেল ষষ্ঠীকে ডেকে আরেক পেয়ালা কফির হুকুম দিয়ে সেই গাবদা বইটা টেনে নিলেন। এতক্ষণে লক্ষ্য করলাম বইটার নাম দ্য মিস্টিরিয়াস বাটারফ্লাই। আমার বৃদ্ধ বন্ধুর অবশ্যই পাখি, প্রজাপতি, ক্যাকটাস, অর্কিড এসব বিষয়ে প্রচন্ড বাতিক আছে। কোথাও বাইরে গিয়ে বিরল প্রজাপতির খোঁজে দিনভর টোটো করে ঘোরেন, কিন্তু রহস্যময় প্রজাপতি ব্যাপারটা বুঝলাম না। কিছুক্ষণ পরে ষষ্ঠী কফি দিয়ে গেল এবং চোখ নাচিয়ে ফ্রাইড রাইস চিকেনের আভাসও দিল। কর্নেলের দৃষ্টি বইয়ের পাতায়। বৃষ্টি কখনো জোরে কখনো আস্তে প্রকৃতির অর্কেস্ট্রা শোনাচ্ছে। কফি খেতে খেতে হঠাৎ মোহনপুর রাজবাড়ির বিষ্ণু মূর্তির কথা মনে পড়ে গেল। আজকাল দামি রত্নের মূর্তি বলেও নয়, যে কোনো মূর্তি প্রাচীন হলেই বিদেশে চড়া দামে পাচার হয়ে যায়। তবে এই মূর্তিটা নাকি নিরেট সোনার। যদি কোনো চোর সেটা হাতিয়ে থাকে, সোনা বেচেই সে বড়লোক হয়ে যাবে। কতক্ষণ পরে টেলিফোনের শব্দে আমার চিন্তা সূত্র ছিঁড়ে গেল। কর্নেল বললেন, ফোনটা ধরো জয়ন্ত। ফোন তুলে সাড়া দিতেই কেউ ধমক দিল, এই বেটা বুড়ো ঘুঘুর, মরণ ফাঁক পাতা আছে, সাবধান। তারপরেই লাইন কেটে গেল। ফোন রেখে কর্নেলের দিকে তাকালাম। আমার বুকটা ধরাস করে কেঁপে উঠেছিল। তখনও কাঁপুনি থামেনি। কর্নেল মুখ তুলে একটু হেসে বললেন, কেউ হুমকি দিলে তো? বাহ, খুব ভালো। হত্যাকাণ্ড এবং অদ্ভুত তালা। কর্নেল আমার মুখ দেখেই কিভাবে বুঝেছিলেন কেউ টেলিফোনে হুমকি দিল তা জানি না। অবশ্যই এমন হতেই পারে আমার মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছিল। কিন্তু হুমকি দিলে সেটা কেন কর্নেলের কাছে খুব ভালো হয়, এইতে একটু অবাক হয়েছিলাম। উনি কি এমন হুমকির জন্য প্রতীক্ষা করছিলেন? প্রশ্নটা বারদই তুলেও কোনো জবাব পাইনি। তবে আমার কপাল ঘুরে বৃষ্টিটা সন্ধ্যা 7টা নাগাদ থেমে গিয়েছিল। রাত 9টার জানালায় উঁকি মেরে দেখছিলাম রাস্তায় জল প্রায় নেমে গেছে। তাই কর্নেলকে তাগিদ দিয়ে সকাল সকাল ডিনার খেয়ে সল্ট লেকে ফিরে গিয়েছিলাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে কখনো রাত কাটায়নি এমন নয়, কিন্তু সমস্যা হলো সঙ্গে রাতের পোশাক না থাকলে ওই বিশাল দেহী মানুষের রাতের পোশাক পরে শুতে হয়।
সেটা আমার পক্ষে অস্বস্তিকর। তার পোশাকে আমার মতো আড়াইখানা লোক ঢুকে যেতে পারে। তাছাড়াও ঘুম থেকে দেরি করে ওঠা আমার অভ্যাস। এদিকে ষষ্ঠীচরণ 7টা বাজলেই আমাকে বেডটি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। সকালে টেলিফোনের শব্দে ঘুম ভেঙে গেল। তখন 7:30 বাজে। বিরক্ত হয়ে টেলিফোন তুলে অভ্যাস মতো বললাম, রং নাম্বার। রাইট নাম্বার ডার্লিং। হেসে ফেললাম। প্লিজ কর্নেল, এই ডার্লিং কথাটা আপনি ছাড়ুন তো, লোকেরা এই নিয়ে। ডার্লিং পুরানো বাংলা প্রবাদ আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তোমার মানে সাংবাদিক জয়ন্ত চৌধুরীর পৌষ মাসের খবর আছে, কিন্তু সর্বনাশটা কার হলো? মোহনপুর রাজমন্দিরের সেবায়িত মশাইয়ের। তার মানে আজ ভোরে রাজমন্দিরের দরজার সামনে তার ডেড বডি পাওয়া গেছে, শিগগির চলে এসো বলেই কর্নেল মত বদলালেন। না, আমাদের দমদমে দিয়ে যেতে হবে, কাজেই তুমি বরং তৈরি হয়ে থাকো, আমি ট্যাক্সি করে তোমার কাছে যাচ্ছি, তারপর তোমাকে নিয়ে বেরোবো। কর্নেলের ফোনের লাইন কেটে গেল, কিন্তু তখনও আমি ফোন ধরে বসে আছি। এ তো ভারী অদ্ভুত ঘটনা। ভট্টাচার্য মশাইকে কাল বিকেলে বৃষ্টির সময় জলজ্যান্ত দেখেছি, আর উনি এখন ডেড বডি হয়ে গেলেন। সোনার বিষ্ণুমূর্তি হাতিয়েও চোর ওকে প্রাণে মারল কেন? উনি কর্নেলের কাছে এসেছিলেন, শুধু এটাই কি তাকে হত্যার কারণ হতে পারে? না, এক রহস্যবেদীর সঙ্গদোষে আমিও দেখছি রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছি। আমার দরকার একটা জমকালো প্রতিবেদন। আজকাল সংবাদপত্রে পরিভাষায় যাকে বলে ইনভেস্টিগেটিভ স্টোরি। বিছানা ছেড়ে বাথরুমে গেলাম, তারপর ব্যাপারটা মাথা থেকে মুছে ফেললাম। কর্নেল এলেন প্রায় 8:30টায়। বললেন, বাইপাসে দুর্ঘটনা লেগেই আছে, দুবার ট্যাক্সি বদল করতে হয়েছে, তুমি তৈরি তো? তৈরি হয়েছিলাম, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে জিজ্ঞেস করলাম, নরহরি ভট্টাচার্যের মার্ডার হওয়ার খবর কি আপনি পুলিশ সূত্রে পেয়েছেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, না, ছন্দা রায়চৌধুরী আমাকে 7টা নাগাদ ফোনে জানিয়েছে। তিনি আপনার ফোন নাম্বার কিভাবে জানলেন? অত রাতে ভট্টাচার্য মশাই ওকে আমার কাছে আসার কথা বলেছিলেন, আমার ঠিকানা ফোন নাম্বারও তাকে দিয়েছিলেন। ভট্টাচার্য মশাই কাল তোমাদের পত্রিকা অফিস থেকেই আমার ঠিকানা জোগাড় করেন, তা তুমি শুনেছ। কিন্তু ফোন নাম্বার? কর্নেল হাসলেন। আমি নিজেও চোখে দেখে এসেছি, তোমাদের নিউজ ব্যুরোর চিফ অমরেশ বাবুর টেবিলে কাচের তলায় আমার নেম কার্ড রাখা আছে, কাজেই ফোন নাম্বারের ব্যাপারে কোনো রহস্য নেই। ছন্দা আপনাকে ডিটেলসে কি কিছু জানিয়েছেন? এখন কোনো কথা নয়, গাড়ি ড্রাইভ করার সময় তুমি কথা বললে আমার ভয় হয় বলে কর্নেল চুরুট ধরালেন। বাইপাস আর এই ভিআই রোড, দুটো রাস্তাই বিপজ্জনক। না, আসতে চলো, অত তাড়াহুড়ো করার কিছু নেই। গাড়ির গতি কমিয়ে বললাম, দমদম এলাকা আমার কাছে গোলকধাঁধা মনে হয়। আপনি মোহনপুর প্যালেসে কিভাবে পৌঁছতে হবে জেনে নিয়েছেন তো? ডার্লিং, মোহনপুর প্যালেসে আমি বছর 15 আগে বহুবার গেছি। কুমার বাহাদুর সত্যেন্দ্রনাথ আমার সুপরিচিত এবং বন্ধুস্থানীয় মানুষ। উনি আমার মতোই প্রকৃতি প্রেমী। বলেন কি? হ্যাঁ, বিহারের মোহনপুরে ওর ঠাকুরদার জমিদারি মোহর ছিল, সেই বাড়িতেও একবার গিয়েছিলাম। কিন্তু ভট্টাচার্য মশাইকে তো কাল আপনি এসব কথা কিছুই বলেননি। না, গাড়ি চালানোর সময় কথা নয়। আর শোনো, আমার মনে হচ্ছে এই ধরনের রাস্তায় গাড়ি আস্তে চালানোই বিপজ্জনক। তোমার খুশি মতো ড্রাইভ করো। আমার এই বৃদ্ধ বন্ধুর এ ধরনের খেয়ালের সঙ্গে আমার পরিচয় আছে। এইরকম মানুষকেই সম্ভবত আনপ্রেডিক্টেবল ম্যান বলা হয়। ওর নির্দেশ মতো গোলকধাঁধার ভেতর ঘুরতে ঘুরতে
অবশেষে যখন মোহনপুর প্যালেসে পৌঁছালাম তখন খুবই হতাশ হয়ে গেলাম। একটা এঁদো পুকুরের ধারে জরাজীর্ণ দোতলা বাড়ি, অবশ্যই একটা ফটক আছে। ফটকে আটকানো মার্বেল ফলকটা পড়া যায় না। ফটক হাট করে খোলা, ভেতরটা জঙ্গল হয়ে আছে। সংকীর্ণ রাস্তায় কোনো আমলে পাথরের ইট বসানো হয়েছিল, এখন খানাখন্দে হতশ্রী হয়ে গেছে। বাউন্ডারি ওয়াল মুখ থুবড়ে পড়েছে। সাবধানে এগিয়ে পৌটিকোর তলায় গাড়ি দাঁড় করালাম। পৌটিকোর যা অবস্থা, ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে যেন। সামনে একটা অ্যাসবেস্টস চাপানো চালা ঘরে একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি দেখে বুঝলাম ওই গাড়ি চালিয়েই কাল বিকেলে ভট্টাচার্য মশাই কর্নেলের বাড়ি গিয়েছিলেন, এবং ওটাই গাড়িটার গ্যারেজ ঘর। সিঁড়ির মাথায় এক টুকরো বারান্দা, সেখানে এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, পরনে ছাই রঙা সাধারণ তাঁতের শাড়ি। মহিলাদের বয়স আঁচ করার সাধ্য আমার নেই, তবে মনে হলো এর বয়স 30-এর কাছাকাছি। মুখে তীক্ষ্ণ লাবণ্য এবং ব্যক্তিত্ব আছে। আমরা নামলে তিনি নমস্কার করে মৃদু স্বরে কর্নেলকে বললেন, নমস্কার, আপনার অনেক গল্প আমি শ্বশুরমশার কাছে শুনেছি। আপনাকে দেখে সাহস পেলাম, আসুন। কর্নেল বললেন, পুলিশ কি বডি নিয়ে চলে গেছে? 1 ঘন্টা আগে। পুলিশের মতে ব্যক্তিগত শত্রুতা, কারণ ভট্টাচ কাকুর সঙ্গে নাকি পাড়ার লোকেদের সদ্ভাব ছিল না। আমি কিছু বুঝতে পারছি না, তবে কিছু লোক খানিকটা জমি জবরদখল করতে চেয়েছিল। উনি বিরোধী পক্ষের কিছু লোক নিয়ে তাদের বাধা দিয়েছিলেন। কোনো ভিড় দেখলাম না কোথাও। কর্নেল সিঁড়িতে উঠতে উঠতে বললেন, একটা খুনোখুনি হলে আজকাল লোকেরা জটলা করে, কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। ছন্দা বললেন, গেটের কাছে জটলা হচ্ছিল, পুলিশ বডি নিয়ে যাওয়ার পর জটলা ভেঙে গেল। আসলে খুনোখুনি আজকাল লোকের যেন গা সওয়া হয়ে গেছে। হলঘরে সেকেলে কিছু আসবাব আর দেওয়ালে পেন্টিং সাজানো আছে, সবই বিবর্ণ এবং জীর্ণ। হলঘরের একধারে দোতলায় ওঠা সিঁড়ি। কর্নেল বললেন, ভট্টাচার্য মশাইয়ের ফ্যামিলি কোথায় থাকে? ওর কোনো ফ্যামিলি ছিল না, বিয়ে করেননি। আমাদের ফ্যামিলির মানুষ হিসাবেই ছিলেন। বাজার করা, রান্নাবান্না সবই উনি করতেন। আমাকে সংসারের কোনো কাজে হাত লাগাতে দিতেন না, তাই। ছন্দা অশ্রু সম্বরণ করে বললেন, কাজের লোক রাখতে দেননি। এমনকি আমার মেয়ে টিনিকেও উনি রোজ গাড়িতে করে স্কুলে পৌঁছে দিতেন, আবার স্কুল থেকে নিয়েও আসতেন। আমি আসছি এ কথা কি আপনার শ্বশুরমশাইকে বলেছেন? সিঁড়িতে ছন্দা হঠাৎ দাঁড়িয়ে গেলেন, বললেন, উনি অসুস্থ মানুষ, ওকে কিছু বলিনি এখনো। পুলিশকেও ওকে ডিস্টার্ব করতে নিষেধ করেছিলাম। উনি কি এখনো জানেন না ভট্টাচার্য মশাই খুন হয়েছেন? ছন্দা আসতে বললেন, না, ওর সারা রাত ঘুম হয় না। শেষ রাতে ঘুমন, বেলা 11টার আগে ঘুম ভাঙে না। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন, ওকে খাওয়ানো যায়নি। কোনো ওষুধই উনি খান না। আসলে শ্বশুরমশাই খুব আত্মবিশ্বাসী মানুষ। উনি বলেন ওর অসুখ মনের জোরেই সেরে যাবে। কর্নেল একটু ইতস্তত করে বললেন, তাহলে কুমার বাহাদুর ঘুম থেকে না জাগা অবধি আমরা ওপরে যাচ্ছি না, বরং ততক্ষণ আমাদের মন্দিরে নিয়ে চলুন। আগে অন্তত 1 কাপ কফি। ধন্যবাদ, পরে হবে, আগে ঘটনাস্থল দেখা দরকার। সিঁড়ি থেকে নেমে ছন্দা হল ঘরে অন্যদিকে একটা দরজার তালা খুললেন। বললেন, এই দরজার ডুপ্লিকেট চাবি ভট্টাচার্য কাকুর কাছে থাকত। উনি খুব ভোরে স্নান করে এই দরজা খুলে মন্দিরে পুজো করতে যেতেন। একটা সংকীর্ণ করিডোরের পর আবার একটা সিঁড়ি এবং নিচে এক টুকরো উঠানের প্রান্তে ছোট্ট একটা মন্দির দেখতে পেলাম। উঠোন ঘেরা উঁচু পাঁচিলটার অবস্থাও জরাজীর্ণ। মন্দিরের পাশে একটা দরজা দেখিয়ে ছন্দা বললেন,
ওদিকে একটা পুকুর আছে, তবে বহু বছর ওই দরজাটা আমরা খুলি না। এই দেখুন, এখানে ভট্টাচ কাকুর ডেড বডি পড়েছিল। মন্দিরের সামনে এক টুকরো খোলা বারান্দা, পুরোটাই মার্বেল পাথরে বাঁধানো। বারান্দার ওঠার জন্য মাত্র একটা ধাপ আছে, সেটা অবশ্য সিমেন্টের। কর্নেল বারান্দায় নিচে গিয়ে বললেন, বারান্দা কি ধোয়া হয়েছে? পুলিশ ধুয়ে দিতে বলে গেল, একটুখানি রক্ত ছিল তাই ধুয়ে দিয়েছি। বডি তো আপনি দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, তখন প্রায় 6টা বাজে। এখানে প্রচন্ড মশা, তাই মশারি খাটাতে হয়। তার উপর শেষ রাত থেকে লোডশেডিং ছিল। মশারি থেকে বেরিয়েছি, তখন কারেন্ট এলো। তারপর জানালা দিয়ে তাকিয়ে চমকে উঠলাম। ভট্টাচ কাকু উপুর হয়ে মন্দিরের দরজার সামনে পড়ে আছেন। প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে, তক্ষুনি এখানে চলে এলাম। এসে দেখি মাথার পেছনে চাপ চাপ রক্ত। তখনও ওর পা দুটো নড়ছিল, তাই ওকে ধরে চিৎ করতে গেলাম। উনি অতি কষ্টে শুধু বললেন, বীরু। তারপর ওর শরীর স্থির হয়ে গেল। কি বললেন? বীরু? হ্যাঁ, বীরু। কিন্তু বীরু। বলুন। ছন্দা শ্বাস ছেড়ে বললেন, আমার স্বামীর এক কলিগ ছিলেন, তার নাম বীরেশ্বর সেন। আমার স্বামীর সঙ্গে এ বাড়িতে তিনি আসতেন, তাকে ও বীরু বলে ডাকত। ছন্দা হঠাৎ চুপ করলে কর্নেল বললেন, আপনি বীরু কথাটা শুনেছিলেন তাহলে? হ্যাঁ, কিন্তু বীরুবাবু তো আমেরিকায় থাকেন। মাস 3 আগে আমাকে একটা চিঠি লিখেছিলেন। বন্ধুর মৃত্যু সংবাদ তিনি জানতেন না, জানার পর চিঠিটা লিখে পাঠিয়েছিলেন। চিঠিটা আছে আপনার কাছে? খুঁজে দেখতে হবে। কর্নেল মন্দিরের বারান্দায় ওঠার ধাপের সামনে দাঁড়িয়ে বললেন, ভট্টাচ মশাই বলছিলেন মন্দিরের দরজা লোহার। ঠিক তাই দেখছি। আর লকটা ভারী অদ্ভুত লক তো। ছন্দা বললেন, হ্যাঁ, মাথা মুন্ডু কিছু বোঝা যায় না। ওটা কিভাবে খোলা যায় তা জানতেন ভট্টাচ কাকু, আর জানেন আমার শ্বশুর মশাই। কর্নেল পকেট থেকে একটা নোট বই বের করে গোলাকার অদ্ভুত তালাটা আঁকতে ব্যস্ত হলেন। লক্ষ্য করলাম তালাটার মধ্যিখানে রোমান হরফে টি লেখা ছোট্ট বৃত্তটা একটা নব, এবং সেই নবটা উঁচু হয়ে আছে। তাছাড়া তালাটা বসানো আছে লোহার দুটো কপাটের ঠিক মাঝখানে। দরজার আয়তন প্রায় 6 ফুট লম্বা এবং প্রায় 4 ফুট চওড়া। তালাটা দরজা খুললে দুভাগ হয়ে যায়। কর্নেল জুতো খুলে বারান্দায় উঠলেন। তারপর আতস কাচ বের করে কপাট পরীক্ষায় মন দিলেন। ছন্দা বললেন, মন্দিরের দরজাটা লোহার বলা হয় বটে, কিন্তু আমার ধারণা ওটা ইস্পাতের, কারণ ওতে কোথাও মরচে ধরতে দেখিনি। কর্নেল নবটা কয়েকবার ঘুরিয়ে দেখে বললেন, সম্ভবত এতে কোনো সূক্ষ্ম ব্যালেন্সের ব্যাপার আছে। নবটা খুবই মসৃণ, লেটারগুলো এক জায়গায় স্থির দেখাচ্ছে, কিন্তু নব ঘোরালেই ওগুলো যেন পিছলে যাচ্ছে একটার পর একটা। অসাধারণ কারিগরি কৌশলে এটা তৈরি করা হয়েছিল। কর্নেল নেমে এসে জুতো পরলেন। তারপর হঠাৎ বারান্দার ধাপের নিচে বাঁদিকে ঝুঁকে পড়লেন। আঙুল দিয়ে কি একটা পরীক্ষা করে দেখে বললেন, আপনি কি কোনো ওয়াশিং পাউডার দিয়ে বারান্দা ধুয়েছেন? ছন্দা বললেন, না তো, এমনি 2 বালতি জল ছিটিয়ে ধুয়েছি। বডি কি অবস্থায় ছিল বলুন? ছন্দা আঙুল দিয়ে দেখালেন। দরজার কাছে মাথা আর শরীরের বাকি অংশ লম্বালম্বি পড়েছিল। পা দুটো ছিল এই ধাপের উপর। কর্নেল নিজের আঙুল দেখতে দেখতে বললেন, একটু জল চাই। ওই ট্যাপের জলে হাত ধুয়ে নিন। কিছু নোংরা লেগেছে কি? এখানে নোংরা কিছু থাকার কথা নয়। রোজ ভট্টাচ কাকু দুবেলা মন্দির আর উঠান পরিষ্কার করতেন। কর্নেল উঠানের কোণে কয়েকটা ফুল গাছের পাশে একটা ট্যাপ খুলে রগড়ে হাত ধুলেন। তারপর একটু হেসে বললেন, খুনি খুব ধূর্ত।
বারান্দার ওই ধাপে গ্লিসারিন জাতীয় কোনো আঠালো পিচ্ছিল লিকুইড জিনিস ছড়িয়ে রেখেছিল। ছন্দা চমকে উঠলেন। সে কি, কেন? ভট্টাচার্য মশাই খালি পায়ে মন্দিরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যাবেন, তখন তার মাথার পেছনে মোক্ষম আঘাতের সুযোগ পাওয়া যাবে। তিনি দাঁড়িয়ে বা বসে থাকলে কাজটা তত সহজ হতো না, যতটা সহজ হয়েছে উনি পড়ে যাওয়ার ফলে। বলে কর্নেল ঘড়ি দেখলেন। চলুন এবার চা বা কফি কিছু খাওয়া যাক। আমি অবশ্যই কফিরই ভক্ত। ছন্দা করিডোরে ঢুকে বললেন, শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি আপনি কফির ভক্ত, কিন্তু আমার অনুরোধ কর্নেল সাহেব, আমাকে আপনি তুমি বলে ডাকবেন। ঠিক আছে। তো ছন্দা, তুমি কি কাল রাতে ভট্টাচার্য মশাইকে বলেছিলে যে আমি কুমার বাহাদুরের পরিচিত? বলেছিলাম। শুনে উনি খুব অবাক হয়েছিলেন। ছন্দা হলঘরে সেই দরজায় তালা এঁটে দিয়ে এগিয়ে গেলেন। দোতলার বারান্দায় উঠে একটা ঘরের দরজা দেখিয়ে আসতে বললেন, এই ঘরে শ্বশুরমশাই থাকেন, পাশের ঘরে আমি আর টিনি থাকি। আমার ঘর থেকে ওর ঘরে ঢোকা যায়। ভট্টাচার্য মশাই কোন ঘরে থাকতেন? ওই যে দেখছেন, শেষ দিকের ঘরে। ছন্দা একটা ঘরের সামনে গিয়ে ডাকলেন, টিনি, টিনি। কর্নেল বারান্দার রেলিং এর কাছে দাঁড়িয়ে বাইনোকুলারে চারপাশটা দেখছিলেন। একটু হেসে বললেন, আপনার মেয়ে নিচে স্কিপিং করছে। ছন্দা দেখে নিয়ে বললেন, দেখেছো কাণ্ড, কখন হলঘরের দরজা খুলে বেরিয়ে গেছে। দরজা ভেজিয়ে রেখেছে বলে টের পায়নি। আপনার ভেতরে এসে বসুন। কর্নেল বললেন, বাহ, তিনি স্কিপিং করতে করতে মজার ছড়া বলছে তো। ছড়াটা শুনতে পেলাম। নিচে নামো, পায়ে ঘোরো, তবেই তোমার পোয়া বারো। বিষ্ণুমূর্তি এবং দুই বাহাদুর। আমাদের বসিয়ে রেখে ছন্দা চলে গিয়েছিলেন। এই ঘরটা কিছুটা সাজানো গোছানো। দেওয়ালে টাঙানো একটা ছবিতে ছন্দা এবং মৃগেন্দ্রকে দেখতে পেলাম। সম্ভবত বিয়ের পর তোলা ছবি। একটা জানালার পাশে টিনির লেখাপড়ার টেবিল এবং বই খাতা সাজানো। টেবিলে মৃগেন্দ্রের একটা বাঁধানো ছবি রাখা আছে। মৃগেন্দ্র সুদর্শন ছিলেন বলে মনে হয়। ও সেই রাজবংশধরদের চেহারায় একটা উদ্ধত ধরনের লাবণ্য থাকে দেখেছি। কিংবা এটা আমার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের চোখের ভুল। কর্নেল মন্দিরের দিকে জানালায় গিয়ে বাইনোকুলারে কি দেখছিলেন। একটু পরে সেখান থেকে সরে এসে চেয়ার টেনে বসলেন। বললেন, মন্দিরের পেছনে পুকুরটা একসময় জলা ছিল, অনেকখানি ভরাট করে বাড়ি উঠেছে, বাকিটাও ভরাট করা হচ্ছে। বললাম, মন্দিরের ওখানে পুকুর ঘাটে নামার দরজা দেখে এলাম। কেউ ওদিক থেকে পাঁচিল ডিঙিয়ে এসে ফুল গাছের আড়ালে ওত পেতেছিল হয়তো। তারপর যেই ভট্টাচার্য মশাই আছাড় খেয়ে পড়ে গেছে, অমনি সে। জল্পনা করে লাভ নেই জয়ন্ত। কর্নেল আমার কথার উপর বললেন, তবে হ্যাঁ, ছন্দা বলছিল ওই দরজাটা নাকি বহু বছর খোলা হয়নি। তা ঠিক নয়। দরজার সামনে আগাছার জঙ্গলটা লক্ষ্য করেছি। কিছু কিছু ঝোপ বেঁকে আছে। সেটা অবশ্যই নানা কারণেই হতে পারে। কর্নেল, আমি একটু উত্তেজিত হয়ে উঠলাম। কাল ভট্টাচার্য মশাই প্রথমে আপনাকে বলেছিলেন ওর খটকা লেগেছে, পরে বললেন আসল মূর্তিটা উদ্ধার করে দিতে হবে। তার মানে উনি বুঝতে পেরেছিলেন এই বিষ্ণু মূর্তি নকল। কর্নেল হাসলেন। ওর খটকাতে আমারও খটকা লেগেছিল। যাই হোক, এখন ওসব কথা থাক। ছন্দা পাশের ঘরের দরজার পর্দা তুলে ট্রেতে দুপেয়ালা কফি আর এক প্লেট পটেটো চিপস নিয়ে এলেন। আসতে বললেন, শ্বশুরমশাই আজ 10:15 জেগে গেছেন। জিজ্ঞেস করছিলেন কারা এসেছে। আমি ওকে বললাম দুজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, একটু পরে ওদের নিয়ে আসছি। আপনারা কফি খান, আমি গেট বন্ধ করতে ভুলে গেছি। এখনই
খাটালের গরু মোষ এসে ঢুকে পড়বে। সন্ধ্যা ব্যস্তভাবে চলে গেলেন। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, আমার মনে পড়ছে কুমার বাহাদুর সত্যেন্দ্রনাথ বলতেন এই বাড়িটা বেচে দিয়ে অন্য কোথাও চলে যাবেন, শুধু ওদের গৃহদেবতার জন্য তা পারছেন না। গৃহদেবতাকে স্থানচ্যুত করা নাকি পাপ। আপনি তো সবকিছুতেই নাক গলান। হাসতে হাসতে বললাম, এই অদ্ভুত মন্দিরের ব্যাপারটা আপনার অজানা থেকে গেছে, আশ্চর্য। কর্নেল একটু পরে বললেন, সত্যেন্দ্রনাথের সঙ্গে আমি ক্যাকটাস নিয়েই আলোচনা করতে আসতাম। উনি একজন ক্যাকটাস বিশেষজ্ঞ। এই মন্দির সম্পর্কে উনি বিশেষ কিছু বলেননি, তাই আমারও কৌতূহল জাগেনি। তাছাড়া সব অভিজাত বা বনেদি পরিবারেই ঠাকুর বাড়ি থাকে, কাজেই তা নিয়ে মাথা ঘামানোর কারণ ছিল না। কিছুক্ষণ পরে ছন্দা ফিরে এলেন। বললেন, এতদিন ভট্টাচ কাকুই শ্বশুরমশাইকে বাথরুমে নিয়ে যেতেন। দেখতে রোগা মানুষ হলেও ওর গায়ে জোর ছিল। দুহাতে শ্বশুরমশাইকে বিছানা থেকে পাঁজা কোলা করে তুলতে পারতেন। এমন সমস্যায় পড়া গেছে, টিনিকে দিয়ে জং বাহাদুরকে আবার ডাকতে পাঠালাম। জং বাহাদুর একসময় এ বাড়িতে কাজ করত, ছাড়িয়ে দেওয়ার জন্য হয়তো মনে ক্ষোভ আছে, তাই আসছে না। আপনারা প্লিজ আর একটু অপেক্ষা করুন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, তুমি বীরেশ্বর বাবুর চিঠিটা কি খুঁজে দেখেছো? ও, একেবারে ভুলে গেছি, আমার মাথা ঠিক নেই, দেখছি। দেখো, আমরা ততক্ষণ নিচে ঘুরে আসি, আর যদি আপত্তি না থাকে হলঘর থেকে মন্দিরে ঢোকার চাবিটা দাও, আমি আরেকবার মন্দিরটা দেখতে চাই। ছন্দা বলল, ওই দরজা ছাড়াও মন্দিরে যাওয়ার একটা পথ আছে, আসুন দেখাচ্ছি। সে আমাদের বারান্দায় নিয়ে গেল। তারপর শেষ একটা লোহার ঘোরালো সিঁড়ি দেখালো। সিঁড়িটা মরচে ধরা, ধাপগুলো কোনো ক্রমে টিকে আছে। সে বলল, ভেঙে পড়বে না, তবে সাবধানে একে একে নামতে হবে। আমি অনেক সময় শর্টকাটে এদিক থেকেও ঠাকুর বাড়িতে যাই। তিনি তো রোজ যখন তখন নেমে যায়। অবশ্যই ওর ওজন আর একজন বয়স্ক মানুষের ওজন। কর্নেল হাসলেন, আমার ওজন সহ্য করবে কিনা পরীক্ষা করা যাক। আমার ভয় করছিল, কিন্তু কর্নেলের সামরিক জীবনের ট্রেনিং আবার কাজে লাগলো। দিব্যি নেমে গেলেন। আমি একসময় কর্নেলের তাগিদে কিছুদিন মাউন্টেনিয়ারিং এ ট্রেনিং নিয়েছিলাম। অনেক কসরত করে নেমে গেলাম। মন্দির প্রাঙ্গণের এক কোণে একটা ঝাঁপালো ছাতিম গাছ আছে। তাছাড়া সিঁড়িটা বাড়ির পশ্চিম দিকে এবং মন্দির প্রাঙ্গণ থেকে কয়েক হাত দূরে বলে তখন চোখে পড়েনি। এবার মন্দির প্রাঙ্গণে ঢুকতে একটা দুর্যোগ সইতে হলো। ফুল গাছগুলো ঠেলে সরিয়ে গুঁড়ি মেরে ঢুকতে হলো। বললাম, কর্নেল, খুনি এখানেও লুকিয়ে থাকতে পারত, তাই না? কর্নেল অন্যমনস্ক ভাবে বললেন, পারত, তবে তাহলে তাকে বাড়ির দোতলায় উঠতে হতো। কথাটা বলে উনি পুকুর ঘাটের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার সামনেটা আগাছার জঙ্গলে ঢেকে আছে, সে কথা আগেই বলেছি। কর্নেল সেখানে দাঁড়িয়ে কিছু দেখছিলেন। হঠাৎ বললেন, আশ্চর্য তো। কি আশ্চর্য? কিছু ঝোপ পেকে গেছে। এই ঝোপটার ডাল ভেঙে গেছে, টাটকা ভাঙা, অথচ। উত্তেজিত ভাবে বললাম, খুনি ঝোপটার ওখানেই ওত পেতেছিল। থাকতে পারে, কিন্তু দরজাটা আশ্চর্য। দরজার হুড়কো ঠিকভাবে বসানো নেই, কেউ নিশ্চয়ই খুলেছিল। কিন্তু এত শিগগির কপাটের উপর মাকড়সা জাল বুনে ফেলল। পোকামাকড় বিষয়ে তো আপনি বিশেষজ্ঞ, বিদেশি পত্রিকায় প্রবন্ধ লেখেন। আমি একটা পত্রিকায় পড়েছিলাম মাকড়সার জাল লম্বা করলে নাকি 500 মাইল হয়। এই জালটা লম্বা করে দেখবেন নাকি? কর্নেল আমার রসিকতায় কান দিলেন না। ঝোপ ঝাড় ঠেলে কয়েক পা এগিয়ে গেলেন। তারপর সরে এসে বললেন, রাতে এই এলাকায় বৃষ্টি হয়েছিল। মাকড়সা জাল বুনেছে বৃষ্টি হয়ে যাওয়ার পর।
কিন্তু বৃষ্টির আগে কেউ এই দরজাটা খুলেছিল। কেন খুলেছিল বোঝা যাচ্ছে না। বললাম, কর্নেল, এসবের চেয়ে বড় প্রশ্ন আপনাকেই কোট করে বলছি, এই খুনের মোটিভ। আপনিই বলেন মোটিভ খুঁজে পেলেই খুনিকে খুঁজে পাওয়া সহজ হয়। কর্নেল একটু হেসে বললেন, তোমার কি ধারণা বলো শুনি। ভট্টাচ মশাই আপনার বাড়ি থেকে আসার পর হয়তো কে মূর্তিচোর তা জানতে পেরেছিলেন, তাই খুনি তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। জানতে পারলে ছন্দাকে তিনি নিশ্চয়ই বলতেন। তাছাড়া তিনি তখনই টেলিফোনে আমার সঙ্গে যোগাযোগ করতেন। ছন্দাও যোগাযোগ করতে পারত। ছন্দাকে আমার সন্দেহ হচ্ছে। কেন? বীরেশ্বর সেন নামে ওর স্বামীর এক কলিগ ওকে চিঠি লিখেছিলেন। চিঠিটা উনি যেন আপনাকে দেখাতে অনিচ্ছুক। ভদ্রলোকের সঙ্গে ছন্দার। কর্নেল চাপা গলায় বললেন, শাট আপ। অবশ্যই ওর মুখে কৌতুক ঝলমল করছিল। প্যান্ট শার্ট থেকে ঝোপের আবর্জনা পরিষ্কার করে টুপি খুললেন কর্নেল। টুপি থেকে একটা পোকা তুলে ঝোপে ফেলে দিলেন। তারপর বললেন, জয়ন্ত, বীরেশ্বর বাবুর কথা আমরা ছন্দার কাছেই শুনেছি। তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভট্টাচ মশাইয়ের অন্তিম মুহূর্তের কথাটা। বীরু। এই সময় তিনি ফুল গাছের ভেতর থেকে বেরিয়ে এলো। মেয়েটির বয়স 7-8 বছরের বেশি নয়। সে কর্নেলের দিকে অবাক চোখে তাকিয়ে থাকার পর বলল, তোমার মুখে সাদা দাড়ি কেন? কর্নেল সহাস্যে বললেন, তুমি স্কিপিং করতে করতে ছড়া বলো কেন? দাদু শিখিয়ে দিয়েছেন। বলো না, তোমার মুখে সাদা দাড়ি কেন? ছড়াটা আবার বলো, তাহলে বল। তিনি আওড়ালো, নিচে নামো, বায়ে ঘোরো, তবেই তোমার পোয়াবার। কর্নেল ওর চিবুকে তর্জনী ছুঁয়ে গম্ভীর মুখে বললেন, আমার দাড়ি সাদা কেন তা যদি তোমাকে বলে দিই, তাহলে তোমার দাদুর দাড়িও সাদা হয়ে যাবে। দাদু দাড়িই নেই। কেন নেই? দাদুকে গিয়ে জিজ্ঞেস করো না। তোমার দাদু উঠেছেন? হ্যাঁ, বাহাদুর এসে দাদুকে ওঠালো। এই সময় দোতলার একটা জানালা থেকে ছন্দা ডাকলেন, তিনি এখনো কি করছো? ওদের ডাকতে পাঠালাম না তোমাকে? সঙ্গে করে নিয়ে এসো। নিচের দরজা খুলে দিয়েছি, সিঁড়ি দিয়ে উঠো না যেন। তিনি বলল, সিঁড়ি দিয়ে ওঠানামা করলে দাদু রাগ করে, তোমরা এদিকে এসো। এবার আমরা সেই করিডোর দিয়ে হলঘরে ঢুকলাম। হঠাৎ আমার মনে হলো ছন্দা ওই বিপজ্জনক সিঁড়ি দিয়ে তখন আমাদের যেন নামতে বাধ্য করল। কেন? তিনি হলঘরে গিয়েই দৌড়ে উপরে চলে গেল। কর্নেলের কাছে চুপি চুপি প্রশ্নটা তুললাম। কর্নেল গম্ভীর মুখে বললেন, তুমি ছন্দ সম্পর্কে ক্রমশ বেশি সন্দেহপ্রবণ হয়ে উঠছ জয়ন্ত। আপনার মতো লম্বা চওড়া ওয়েটি মানুষের ভারে সিঁড়িটা ভেঙে পড়ার চান্স ছিল কিন্তু। এবার কর্নেলের মুখে হাসি ফুটল। সেটা অবশ্যই ঠিক। অত উঁচু থেকে পড়লে আপনার কি অবস্থা হতো বুঝতে পারছেন? হাড়গোড় ভাঙা দ হয়ে যেতাম। তাহলে? কর্নেল আমার কথায় কান দিলেন না। বললেন, যাই হোক, ছড়াটার একটা মানে যেন বোঝা যাচ্ছে। দোতলা থেকে নিচে নেমে এসে বাঁয়ে ঘুরলেই ঠাকুর বাড়ির দরজা, ডাইনে ঘুরলে, হ্যাঁ, ওই ছবিটা গৃহদেবতা বিষ্ণুমূর্তির ছবি দেখতে পাচ্ছ? আমরা হল ঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম। দেখলাম দেওয়ালে চওড়া ফ্রেমে বাঁধানো একটা বিষ্ণু মূর্তির ফটো টাঙানো রয়েছে। এই সময় হলঘরের সিঁড়িতে বেটে গোলগাল আর শক্ত সামর্থ্য গড়নের প্রৌঢ় একটা লোককে দেখতে পেলাম। তার পরনে খাকি হাফ প্যান্ট আর গেঞ্জি। সে থমকে দাঁড়িয়ে সেলাম দিয়ে বলল, কর্নেল সাহেব আপ? কর্নেল সহাস্যে বললেন, চিনতে পেরেছ জং বাহাদুর? জি হ্যাঁ কর্নেল সাহেব।
এত্তা বরস বাদ এখানে আসলেন? হ্যাঁ, প্রায় 15 বছর পরে। তা তুমি কেমন আছো বলো? ভালো নেই আছে কর্নেল সাহেব, আর এখানে আমার নকরি নেই আছে। এসেই সে খবর পেয়েছি। জং বাহাদুর একটু হেসে চাপা গলায় বলল, ঠাকুর মশাই মার্ডার হয়ে গেল, পুলিশ আসলো, আমাকে বহুরানী খবর ভেজেছিল, লেকিন আমি আসিনি। ঠাকুর মশাই আচ্ছা আদমি ছিল না, উনি তো আমাকে নকরি থেকে বরখাস্ত করিয়েছিল। এ ঠাকুর মশাই কতদিন ও বাড়িতে ছিলেন? 3 বরস হবে। আগের ঠাকুর মশাই আচ্ছা আদমি ছিল। জং বাহাদুর ঘুরে ওপরটা দেখে নিয়ে বলল, পুরানি খবর ভেজলেন दूसरा বার। কুমার সাহেব भी বললেন ভুল হয়ে গেছে, তুমি ফির কাম করো। হ্যাঁ, তুমি এবারে পুরানো লোক, তুমি কাজে বহাল হলে কুমার বাহাদুর আর বৌরানির সুবিধা হবে। জং বাহাদুর মুখে দুঃখের ছাপ ফুটিয়ে বলল, কুমার সাহেবের একটা বিমারি হয়েছে আমি জানতাম না কর্নেল সাহেব। ওপর থেকে ছন্দা ডাকলেন, বাহাদুর, গল্প পরে হবে, ওদের আসতে বলো। জং বাহাদুর আবার সেলাম ঠুকে নিচে কোথাও গেল। আমরা দোতলায় গিয়ে দেখি ছন্দা দাঁড়িয়ে আছেন। বললেন, শ্বশুর মশাইকে আপনার আসার কথা বলেছি, ভেবেছিলাম ভট্টাচ কাকুর দুঃসংবাদটা আপনার মুখ দিয়েই ওকে জানাবো, কিন্তু জং বাহাদুর জানিয়ে ফেলল। কর্নেল বললেন, ওর রিয়াকশন কি? শুনে গুম হয়ে গেলেন, কোনো কথা বললেন না। আপনারা আসুন। ছন্দা আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটা সেকেলে আসবাবে সাজানো, কয়েকটা আলমারি বইয়ে ভর্তি, সব জানালা বন্ধ, শুধু একটা জানালা খোলা আছে। জানালাটার পাশে একটা প্রকাণ্ড খাট, সেই খাটে কর্নেলের মতোই লম্বা চওড়া একজন বৃদ্ধ কয়েকটা বালিশে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছেন। ঘরের ভেতর শুধু ওই উত্তরের জানালা দিয়েই যেটুকু আলো আসছে। খাটের পাশে দুটো চেয়ার আর একটা গোল টেবিল সাজানো আছে। কর্নেল এগিয়ে গিয়ে হাত বাড়ালেন, হ্যালো কুমার বাহাদুর। সত্যেন্দ্রনাথের ডান হাতটা একটু উঠেই পড়ে গেল। বাঁ হাত বাড়িয়ে কর্নেলের হাত চেপে ধরলেন, তারপর ধরা গলায় বললেন, আমার বড় দুঃসময়ে আপনাকে পেয়ে মনে ভরসা হলো। আপনাকে কতদিন দেখিনি, প্রায় 15 বছর হবে। বসুন কর্নেল সাহেব। আলাপ করিয়ে দিই, আমার তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। সত্যেন্দ্রনাথ আমার দিকে তাকিয়ে বললেন, বসো বাবা, তুমি বলছি, কিছু মনে করো না। আমরা বসলাম। কর্নেল বললেন, আপনার অসুখ শুনে দুঃখিত কুমার বাহাদুর। আমাকে আর কুমার বাহাদুর বলবেন না প্লিজ। বৌমা, কর্নেল সাহেব কিন্তু কফির ভক্ত। ছন্দা কফি অলরেডি খাইয়েছে, আর কফি খাবো না। আপনার এই অসুখ কবে হলো? গত মাসে হঠাৎ বাথরুমে পড়ে গেলাম, তারপর ডান হাত থেকে ডান পা অবধি নিঃশ্বাস, সম্ভবত প্যারালিসিস। কিন্তু আপনি তো জানেন, জীবনে আমি ওষুধ খাইনি। আমি আমার পূজ্য দেবতা শ্রী বিষ্ণু আর নিজের ইচ্ছা শক্তিতে বিশ্বাসী। এ অসুখ শিগগির সেরে যাবে। এই তো আজই মনে হচ্ছে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। ছন্দা বললেন, আপনারা কথা বলুন, দরকার হলে আমাকে ডাকবেন। ছন্দা বেরিয়ে যাওয়ার পর কর্নেল আসতে বললেন, আপনার গৃহদেবতার মন্দিরে আজ ভোরে একটা মিসহ্যাপ হয়েছে। সত্যেন্দ্রনাথ নির্বিকার মুখে বললেন, পাপের শাস্তি। নরহরি এ বাড়িতে ঢোকার পর থেকে একটার পর একটা। থাক ওসব কথা, আপনার খবর বলুন। আমার খবর নতুন কিছু নেই, যথাপূর্বং। সেই পাখি, প্রজাপতি, অর্কিড, ক্যাকটাস এবং মাঝে মাঝে রহস্যের গন্ধ পেলেই ছুটে বেড়ান। সত্যেন্দ্রনাথ ভুরু কুচকে তাকালেন।
নরহরি বেটার ছেলের মৃত্যু রহস্যের গন্ধ পেয়েই যদি এখানে এসে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব এটা নিয়ে মাথা ঘামাবেন না। তাছাড়া এতে সত্যি বলতে কি কোনো রহস্যই নেই। পুলিশ নরহরির খুনিকে ঠিকই ধরে ফেলবে। কর্নেল একটু হেসে বললেন, কাল বিকেলে নরহরি বাবু আমার কাছে গিয়েছিলেন। আপনার কাছে নরহরি গিয়েছিল? হ্যাঁ, আপনার গৃহদেবতার আসল মূর্তি নাকি চুরি গেছে, আমাকে তা উদ্ধার করে দিতে হবে। সত্যেন্দ্রনাথ প্রায় গর্জন করলেন, চোর চোর, নিজেই চুরি করে বেচে দিয়ে সাধু সাজার জন্য আপনার কাছে গিয়েছিল? কর্নেল গম্ভীর মুখে বললেন, উনি বলছিলেন মন্দিরের তালা খোলার কৌশল শুধু উনি এবং আপনি জানেন, আর কেউ জানে না। এখন উনি আর বেঁচে নেই, তাই বিষ্ণুমূর্তি সত্যি চুরি গেছে কিনা দেখা দরকার। সত্যেন্দ্রনাথ ডাকলেন, বৌমা। প্রায় সঙ্গে সঙ্গেই ছন্দা ঘরে ঢুকলেন। খাটের কাছে এসে বললেন, বলুন বাবা, আজ তুমি ভোরে মন্দিরে প্রণাম করতে যাওনি? ছন্দা মুখ নিচু করে বললেন, প্রণাম করেছি, তবে মন্দিরের দরজা বন্ধ ছিল। ভট্টাচ কাকু উপুর হয়ে পড়েছিলেন, মাথার পেছনে রক্ত। আপনাকে তো সব বললাম একটু আগে। তাহলে মন্দিরের দরজা খোলা ছিল না? না। তুমি বাহাদুরকে ডাকো, আমাকে মন্দিরের দরজায় বসিয়ে রেখে আসবে। সে আমাকে রেখে ফিরে এলে তুমি হলঘরের দরজায় পাহারা দেবে, কেউ তালা খোলার কৌশল যেন না বুঝতে পারে, বুঝেছ? হ্যাঁ বাবা। যাও, বাহাদুরকে ডেকে আনো। বলে সত্যেন্দ্রনাথ কর্নেলের দিকে অদ্ভুত ভঙ্গিতে হাসলেন। সরি কর্নেল সাহেব, আপনার বাইনোকুলার দিয়ে তালা খোলার কৌশল দেখার সুযোগ কিন্তু আপনাকে দিচ্ছি না। আপনারা দুজনেই হল ঘরে বসে থাকবেন। সন্ধ্যা তখনই বেরিয়ে গেলেন। কর্নেল হাসতে হাসতে বললেন, ঠিক আছে, আমি হল ঘরেই বসে থাকবো। আমি শুধু জানতে চাই সত্যি আসল মূর্তি আছে নাকি নেই। আপনি কি বলতে চাইছেন? চোর আসল মূর্তি হাতিয়ে নকল মূর্তি রেখেছে? হ্যাঁ, নরহরি বাবু সেই কথাই বলছিলেন। সত্যেন্দ্রনাথ আবার গর্জন করলেন, চোর চোর, নরহরি চুরি করেছে। তারপর টাকার বকরা নিয়ে স্যাঙারদের সঙ্গে ঝামেলা বেঁধেছে, তখন তারা ওকে খুন করেছে। ওহ, আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠা করা গৃহদেবতা। তিনি মুখ ঘুরিয়ে অশ্রু সম্বরণ করলেন। একটু পরে বাহাদুর এসে ওকে দু হাতে পাঁজাকলা করে তুলে ফেলল। অবাক হয়ে গেলাম, বাহাদুরের গায়ে দেখছি অসম্ভব জোর। আমরা তাকে অনুসরণ করলাম। হল ঘরে নেমে সত্যেন্দ্রনাথ বললেন, বৌমা, বাহাদুর ফিরে আসার 5 মিনিট পরে আবার যেন আমাকে আনতে যায়। ওই 5 মিনিটই যথেষ্ট। ছন্দা করিডোরের দরজার তালা খুলে দিলেন। বাহাদুর সত্যেন্দ্রনাথকে নিয়ে ঢুকে গেল। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ভাবলাম ছন্দাকে বলি, নরহরি ভট্টাচার্য কর্নেলকে মিথ্যা করে বলেছিলেন উনি নাকি 35 বছর এই মন্দিরে সেবায়িত। কেন উনি মিথ্যা বলেছিলেন? কিন্তু কর্নেল দেওয়ালে টাঙানো বিষ্ণুমূর্তির ছবি দেখছেন এবং ছন্দা তার কাছে গিয়ে চুপি চুপি কি যেন বলছেন, তাই কথাটা বলার সুযোগ পেলাম না। বাহাদুর ফিরে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে কর্নেল ঘড়ি দেখে বললেন, 5 মিনিট হয়ে গেছে বাহাদুর, এবার তোমার কুমার সাহেবকে নিয়ে এসো। সত্যেন্দ্রনাথ বাহাদুরের কোলে চেপে এসে বাঁকা হেসে বললেন, নরহরি শুধু চোর নয়, মিথ্যুক। মূর্তি চুরি যায়নি, আসল মূর্তি আছে কর্নেল সাহেব। এবার আসুন, গল্প করা যাক। এই বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, বরং এই মজাটা উপভোগ্য। এক বাহাদুর আর এক বাহাদুরকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তাই না?